নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। সারা দেশ জুড়ে যে বিষয় নিয়ে চর্চা হচ্ছে তা হলো যারা দলত্যাগ করছেন সাংসদ বা বিধায়ক তাদের ভবিষ্যৎ কি হবে, এবং সেই রকম একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে। যে মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এমন কিছু মন্তব্য করেছে যাতে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল ত্যাগী সাংসদ বিধায়কদেরও, তেমনি আরও অন্যান্য পার্টি মহারাষ্ট্রে বা অন্যত্র যারা দলত্যাগ করেছেন তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে লোকসভায় উদ্ধব শিবসেনা উদ্ধব এই দলের 6জন লোকসভার সাংসদ ছিলেন। এই লোকসভার সাংসদরা দলত্যাগ করে এনডিএর অন্তর্ভুক্ত একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়ে দেন। কারুর এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না যে বিজেপির পৌরোহিত্যে এই দলবদল হয়। এটা নিয়ে উদ্ধবপন্থী শিবসেনা সুপ্রিম কোর্টে মামলা করে। কেন তাদের সাংসদ পদ খোয়া যাবে না দলত্যাগের ফলে, সেই বিষয় নিয়েই মামলা হয়। সেই মামলায় শুনানি চলছে। সেই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে পার্টি সংগঠন, পার্টি নেতৃত্ব সেটাই মূল। পার্টি নেতৃত্বের কথা শুনে লোকসভা বা বিধানসভা বা রাজ্যসভা সেখানে সাংসদদের নেতাকে চলতে হবে। সাংসদ বা বিধায়কদের কথা শুনে পলিটিক্যাল পার্টি চলবে না। পলিটিক্যাল পার্টির কথা শুনে সাংসদ বিধায়কদের চলতে হবে। এই যে নিরিখ বা এই যে মানদণ্ড, তার ভিত্তিতেই এই মামলাটি গড়াবে বলে মনে করা হচ্ছে। এখন আমি আপনাদের কাছে এ বিষয়ে সাংবিধানিক অবস্থান কি সেই কথাটা সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমাদের দেশে আগে সাংঘাতিক দলবদল হতো। বিশেষ করে 60-এর দশক থেকে এই দলবদল তীব্র চেহারা পায়। আমরা অনেকেই শুনেছি আয়ারাম গয়ারাম। এই কথাটা কি কোত্থেকে এলো? না, হরিয়ানার এক বিধায়ক গয়ালাল তিনি এক দিনের মধ্যে 3বার দলবদল করেছিলেন। সেই জন্য ওই দলবদলের নাম হয়ে গেল আয়ারাম গয়ারাম, মানে এই এলো আবার এই চলে গেল। এখন এই ঘটনার পরে সারা দেশ জুড়ে একটা জনমত তৈরি হয় যে আইনি ব্যবস্থা করতে হবে যাতে দলত্যাগ না হয়। এই পরিপ্রেক্ষিতে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন 1985 সালে, সেই সময় তিনি দলত্যাগ বিরোধী আইন আনেন সংবিধান সংশোধনী হিসেবে, সংবিধানের 52তম সংশোধনী হিসেবে, এবং সেটি সংবিধানের 10ম তফসিল হিসেবে সংবিধানে যুক্ত হয়। এরপরে 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই 10ম তফসিলের সংশোধনী এনে সেটাকে আরও কড়া করেন, যাতে করে দলত্যাগটা তখন মনে হয়েছিল প্রায় অসম্ভব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গত 25 বছরে, গত 23 বছরে, 2003-এর পরে 2026, গত 23 বছরে ওই 10ম তফসিলকেও বুড়ো আঙুল দেখিয়ে দলত্যাগ দিব্যি চলছে, এবং এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা বিপদ হিসেবে চিহ্নিত হচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে পলিটিক্যাল পার্টি সুপ্রিম, তাদের অধীনে কাজ করতে হবে সংসদীয় দলকে। আমি 10ম তফসিলে, সংবিধানের 10ম তফসিলে এ সংক্রান্ত যে ধারাটি আছে ইংরেজিতে, সেইটি আমি এখানে পড়ে দিতে চাই। এখানে লেখা আছে, ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন নট টু অ্যাপ্লাই ইন কেস অফ মার্জার। অর্থাৎ একটি পার্টি যদি অন্য একটা পার্টির সাথে মিশে যায় তাহলে
দলত্যাগের আওতার মধ্যে পড়বে না, যে মিশে যাচ্ছে সেই দলটির বিধায়ক সাংসদরা। এখানে বলা হয়েছে এ মেম্বার অফ এ হাউস shall not be disqualified under subparagraph 1 of paragraph 2 where his original party merges with another political party and he claims that he and any other member of his original political party have become members of such other political party or as the case may be of new political party formed by such merger. অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টি অন্য পলিটিক্যাল পার্টির সাথে মিশে গেলে সেই দলের সাংসদ বা বিধায়করা যদি বলেন আমরাও ওই দলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন পার্টিটায় চলে গিয়েছি, তাহলে তাদের ডিসকোয়ালিফিকেশন হবে না। তবে এটা বলা হয়েছে, এই প্যারাগ্রাফটা শেষে বলা হয়েছে, ফর দি পারপাস অফ সাব প্যারাগ্রাফ 1 অফ দিস প্যারাগ্রাফ the merger of the original political party of a member of a house shall be deemed to have taken place if and only if not less than 2/3 of the members of the legislature party concerned have agreed to such merger. তার মানে বলা হয়েছে যে একটি পার্টি অন্য একটি পার্টির সাথে মিশে যেতে পারে বটে, কিন্তু সেই মেশাটা মার্জারটা তখনই আইনসিদ্ধ হবে যখন আইনসভার নির্বাচিত প্রতিনিধিদের অন্তত 2/3 দলের মার্জার, দলের অন্য দলের সাথে মিশে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নেবে। সেই কারণেই 2/3 কথাটা বারবার আসছে। এখন এই ব্যাপারে দেখা যাচ্ছে কি যে অনেক সময় দলের সংগঠন, দলের নেতা তিনি অন্য জায়গায় মিশে যাওয়ার সিদ্ধান্ত করছেন না, দলের যে কেন্দ্রীয় কমিটি, ন্যাশনাল কমিটি, তারা সিদ্ধান্ত করছেন না, কিন্তু বিধায়ক বা সাংসদরা তারা নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত করে অন্য দলে চলে যাচ্ছেন বা নতুন দলে যোগ দিচ্ছেন। উদাহরণ হিসেবে আমাদের কাছে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের ব্যাপার, এবং লোকসভায় রয়েছে 20 জন বা 19 জন লোকসভার সদস্যের এনসিপিআই বলে নতুন দলে মিশে যাওয়ার ব্যাপার। এখন 2022 সালে যখন মহারাষ্ট্রে এই ধরনের দলত্যাগের ঘটনা ঘটে, তখন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। এই মামলাটির সঙ্গে সংবিধানের নানা বিষয় যুক্ত এই বিবেচনায় সুপ্রিম কোর্ট 5 সদস্যের একটি বেঞ্চ গঠন করে। 5 সদস্যের বেঞ্চকে সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের মর্যাদা দেওয়া হয়। 5 সদস্যের বেঞ্চ গঠিত হয় এবং মামলাটি বিখ্যাত মামলা। এই মামলাটির নাম হচ্ছে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র 2023। এই মামলা সুপ্রিম কোর্টে দাখিল হয়। মামলার জাজমেন্ট হয় 11 মে 2023। 11 মে 2023-এ সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র, এই জাজমেন্টের একটাই অংশ আমি আপনাদের সামনে পড়ে দিতে চাই। এখানে এই বিশেষ অংশটার নাম হচ্ছে, হেডিং হচ্ছে পলিটিক্যাল পার্টি ভার্সেস লেজিসলেচার পার্টি। এই 5 জাজ বেঞ্চের সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে? দি ভার্ডিক্ট ক্লারিফাইড দ্যাট দি পাওয়ার টু অ্যাপয়েন্ট দি লেজিসলেটিভ পার্টি লিডার অ্যান্ড দি হুইপ rests exclusively with the political party organization and its designated functionaries, not just the elected legislative wing. এখানে আবার সেই প্রশ্নটা, পার্টি বড় না পার্টির টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধিরা বড়? এই প্রশ্ন আবার চলে এলো সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র এই মামলায় 11 মে 2023-এ। সেখানে স্পষ্ট বলা হলো যে লেজিসলেটিভ উইং অর্থাৎ নির্বাচিত বিধায়ক বা লোকসভার সদস্য বা রাজ্যসভার সদস্য, তাদের ক্ষেত্রে তাদের নেতা ঠিক করা বা তাদের মধ্যে কে হুইপ হবেন এই সমস্ত ঠিক করার ব্যাপারে পার্টি অধিকারী
বা পার্টির দ্বারা নিয়োজিত কোনো ব্যক্তি এই অধিকার প্রয়োগ করতে পারেন। এটা মোটেই হবে না যে নির্বাচিত বিধায়ক বা সাংসদরা নিজেদের মধ্যে বসে ঠিক করে নিলেন পার্টির কথা না শুনে। সুতরাং দুটো বিষয়, এক হচ্ছে সংবিধানের 10ম তফসিল, অন্যদিকে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি মহারাষ্ট্র গভর্নর। এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে তার সঙ্গে দেখতে হবে যে গত দুদিন আগে সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে সেই কথাটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে তুলেছেন, এবং সেই নিয়ে যখন শতাব্দী রায় অর্থাৎ বিদ্রোহী সাংসদ, তৃণমূলের বিদ্রোহী সাংসদ, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কিন্তু তেমন কোনো উত্তরই দিতে পারেননি, বলা যেতে পারে উত্তর এড়িয়ে গিয়েছেন। এখন এই লাইনে যদি সুপ্রিম কোর্টের শুনানি এবং রায়ের দিকে সুপ্রিম কোর্ট যায়, তাহলে শিবসেনার যে 6জন সাংসদ যারা উদ্ধব ঠাকরের পার্টিতে ছিল তারা জাম্প দিয়েছে এনডিএর অন্তর্ভুক্ত একনাথ সিন্দের শিবসেনাতে, তাদের সদস্যপদ খারিজ হতে পারে। একইভাবে এনসিপিআইতে যোগ দেয়া যে 19 বা 20 জন তৃণমূলের সাংসদ, তাদেরও কিন্তু বড়সড় গোলমাল আছে বলেই মনে করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গেও যে বিধায়করা নিজেদের অরিজিনাল তৃণমূল, আসল তৃণমূল বলে দাবি করছেন এবং বিধানসভায় বিরোধী দলের নেতা সংক্রান্ত দলের যে সিদ্ধান্ত দলের পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষকে জানানো হয়েছিল তা না মেনে অন্যরকম সিদ্ধান্ত করেছেন, সেটিও সাংবিধানিক মাপকাঠিতে সাংবিধানিক কষ্টি পাথরে বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে। অর্থাৎ এক কথায়, হয় সুপ্রিম কোর্ট দলত্যাগকে আটকাবার ব্যাপারে 10ম তফসিলে বর্ণিত যে মূল নীতি, সেই নীতিকে কঠোরভাবে তুলে ধরবেন এবং একটা দুটো ঘটনায় সাংসদ পদ বা বিধায়ক পদ চলে গেলে তখন জিনিসটা নিয়ে দেশের চেতনা ফিরবে। তা না হলে যেমন চলছে তেমন চলবে। 60-এর দশকে একজন বিধায়ক দিনে 3 বার দলবদল করে আয়ারাম গয়ারাম নাম পেয়েছিলেন, তার নাম ছিল গয়ালাল। আর আজকে দেখা যাচ্ছে ডজন ডজন বিধায়ক সাংসদ যে কোনো দিন যে কোনো কারণে তারা দলত্যাগ করে চলে যাচ্ছেন। 60-এর দশকের থেকেও অনেক খারাপ বা অনেক বড় দলত্যাগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চোখ রাখবো এই মামলা সুপ্রিম কোর্টে কোন দিকে যায়। হচ্ছে ওই প্রথমে সুভাষ দেশাইয়ের যে 5 জাজেস বেঞ্চে এটা ক্লিয়ার করে দিয়েছে, সেটাকে আবার রিপিট করেছে যে সুভাষ দেশাইয়ের কেসে 5 জাজেস বেঞ্চে সেখানে পরিষ্কার বলেছিল যে লেজিসলেটিভ পার্টির ইচ্ছেটা বড় ইচ্ছে নয়, পলিটিক্যাল পার্টির ইচ্ছেটাই বড় ইচ্ছে। পলিটিক্যাল পার্টি যা বলবো, লেজিসলেটিভ পার্টির লিডারের কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টির যে ডিসিশনটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার, নিজস্ব কোনো ডিসিশন নেই। কারণ এই লেজিসলেশনরা জিতে আসে পার্টির নাম করে, পার্টির যে কতগুলো এজেন্ডা থাকে, পার্টি যেগুলো বলে ম্যানিফেস্টোতে, পার্টির লিডার তার ভিত্তিতে জিতে আসে, নিজস্ব কোনো জেতার ব্যাপার নেই। এই আইনটা তো রয়েছে, এই আইনটা আমি আর্গুমেন্ট অলরেডি করেছি তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ওই অপোজিশন লেটার যেটা দিয়েছে ঋতুব্রত ব্যানার্জি, সেটা স্টেজ জন্য তো করেছি অলরেডি আর্গুমেন্ট, খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই, মানে কোনো প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি, বিশেষজ্ঞরাই ফাঁস করেছিল, বাড়িতে বসে মুখে মুখে উত্তর আর প্রশ্ন বলে দেয়। দেখো, এই সরকারের সমস্ত কিছুটাই চুরিতে ভরা, আস্তে আস্তে ধরা পড়ছে, আরো ধরা পড়বে, পুরোটাই চুরিতে ভরা রয়েছে, আরো সময় লাগবে। ভারতবর্ষের মানুষ বুঝতে পারে গেছে বাকিপুর সির্ফ ঝাঁকি হ্যায়, সারা इंडिया बाकी है। एनसीपीआई अगर कोई गुरुत्व है क्या, कोई इम्पोर्टेंस है, क्यों एनसीपीआई करते हैं आप लोग? আপনারা কেন বলেন এনসিপিআই এর কোনো গুরুত্ব নেই? ওই 20খানা সিটে না বাই ইলেকশন করে দেখিয়ে দেবো। 19 জন যাচ্ছে, দেব যাচ্ছে না, দেবের বিষয় এনসিপিআই চিঠিতে তো সই করেছিল, আজকে আবার আবু তাহের গেছে ইয়ের কাছে, কংগ্রেসের গৌরব গোয়ের কাছে গিয়ে বলছে কংগ্রেসে আমাদের নিয়ে নিন। এরা না ঘর কা না ঘাট কা হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে খেতে ভালো লাগে, খুব ভালো, এনজয় করুন। 2 বছর 2.5 বছর তো অনেকের হয়েছে, দিল্লি ভালো করে দেখেনি, ঠিক এনজয় করুন। বিজেপিও ওদের নেবে না। প্রবলেম হচ্ছে যে পশ্চিমবাংলার বিজেপি পর্যন্ত ওদের ঘৃণা করে। আপনি দাবি করেছিলেন যে বেশ কয়েকদিন তৃণমূলের এই সাংসদরা থেকে। আমি তো কোনো দাবি করিনি, এটা আপনি আমার মুখের উপর চাপাচ্ছেন। আমি বলি যে 2 সপ্তাহ ওয়েট করুন, রেজাল্ট দেখবেন, দেখুন না, দেখতে থাকুন না। অলরেডি তো সুপ্রিম কোর্টে আরেকটা অবজারভেশন দেখলেন, এরকম দেখবেন। আমি তো এই কথা বলিনি কখনো। দেব কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমি জানি না ভাই, কে কার সঙ্গে যোগাযোগ করছে ওসব আমি জানি না। ওর বিরুদ্ধেও ডিফেকশন পিটিশন ফাইল হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেছে। আজকে 20টা 20খানা বাই ইলেকশন করে দেখাবো। বাংলার মানুষ এদের ঘৃণা করে। আমার বিজেপি কোনো দোষ দিচ্ছি না, কিন্তু এরা এই সমস্ত গ্রিডি লোকেরা, এই 20টা যাদের 20টা লোক নেই পাড়াতে, এই 20টা লোকের বাই ইলেকশন করে দেখিয়ে দেবো আমি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।